এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার 7 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। 1-1 কবি যে নদীর ওপর বোটে করে ভেসে চলেছেন তার নাম আত্রাই। 1-2 রবীন্দ্রনাথ চিঠি দুটি লিখেছেন বর্ষাকালে। 1-3 পশ্চিমে আজ দ্বার খুলেছে। 1-4 সেই হোমানলে আজ দুঃখের রক্ত শিখা জলে। 1-5 কাশীর জেল থেকে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। 1-7 পকেট থেকে একটা না 1-5 হচ্ছে কাশীর জেল থেকে ননিবালা দেবীকে স্থানান্তরিত করা হয়েছিল প্রেসিডেন্সি জেলে। 1-6 ননিবালা দেবী বন্দি জীবন থেকে সর্বশেষ মুক্তি পেয়েছিলেন 1919 খ্রিস্টাব্দে। 1-7 পকেট থেকে একটা পেনি বার করে বলে টস করো। 1-8 কালিম্পংয়ের ল্যান্ডমার্ক হলো বড় গির্জা। 2-1 আসি। 2-1 দিয়েছে ভানুসিংহের পত্রাবলী কবিতায় কখন কবির মনে গান জেগে ওঠে। কখন কবির মনে গান জেগে ওঠে? শান্তিনিকেতনে বৃষ্টি হলে কবির মনে গান জেগে ওঠে। 2-2 দিয়েছে কোন মাসে বর্ষা মঙ্গল হয়? শ্রাবণ মাসে। 2-3 বলেছে কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। কারা ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে? আর্য, অনার্য, শক, হুন, দ্রাবিড়, চীন, পাঠান, মোগল ভারতবর্ষে এসে এক দেহে লীন হয়েছে। 2-4 বলেছে দুকড়িবালা দেবীর জন্মস্থান কোথায়? দুকড়িবালা দেবীর জন্মস্থান কোথায়? লিখবে দুকড়িবালা দেবীর জন্মস্থান বীরভূম জেলার নলহাটি থানার অধীনে ঝাউপাড়া গ্রামে। 2-6 দিয়েছে 2-5 দিয়েছে বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত কেন? বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত কেন? লিখবে বর্ষাকালে মেয়ারোতে সর্বদাই বৃষ্টি পড়তো, তাই রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ অল্প মিলত। 2-6 দিন ফুরোলে কবিতাটি কার লেখা? শঙ্খ ঘোষ। 2-7 ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিলেন? শ্রী শরৎচন্দ্র দাস। 2-8 জাদু কাহিনী কার লেখা? অজিত কৃষ্ণ বসু। 2-9 হি হি তুক করা হলো না, বক্তাকে। হি হি তুক করা হলো না, বক্তাকে। লিখবে এখানে বক্তা হলো টাউন স্কুলের নবীন খেলোয়াড় টুনু। টাউন স্কুলের নবীন খেলোয়াড় টুনু। 2-10 বলেছে থিয়েটারে পটলবাবুর প্রথম পার্ট কি ছিল? এটা রায়মার্টিনে 213 পৃষ্ঠায় আছে, মৃত সৈনিক। 2-11 দিয়েছে চিন্তাশীল কথার অর্থ কি? লিখবে চিন্তাশীল কথার অর্থ হলো যিনি চিন্তায় মগ্ন থাকেন। ওর সাথে আছে নরহরি কেমন প্রকৃতির। 2-12 প্রশ্ন নরহরি কেমন প্রকৃতির মানুষ? লিখবে নরহরি ভাবুক প্রকৃতির মানুষ। 3-1 আসি। 3-1 দিয়েছে দিন ফুরোলে কবিতাটির মর্মার্থ নিজের ভাষায় লেখো। মর্মার্থ এই পাঠ প্রসঙ্গটা লিখবে যে দিন ফুরালে কবিতায় কবি শঙ্খ ঘোষ ছোটদের মনের কথাগুলিকে সহজ অকপটভাবে প্রকাশ করেছেন। ছোটদের কাছে এই পৃথিবীটাই একটা খেলাঘর, এমনকি পড়াশোনাও যেন পড়া খেলা। বড়দের মতো নিয়মবদ্ধ জীবন তাদের এতটুকু পছন্দ নয়। খেলার মাঠ মুক্তির আনন্দে তাদের মন ভরে দেয়, তাই মাঠ ছেড়ে বাড়ি ফেরা তাদের একদম পছন্দ নয়। তবুও দিন ফুরোলে বাবা মায়ের শাসন তাড়নের ভয়ে তাদের ফিরতে হয় আবদ্ধ জীবনে। ফলে সূর্য ডোবার সময় তাদের মন খারাপের সময় শিশু জগতের কল্পনাপ্রবণ মুক্তিকামী মনের কথাই কবিতায় অসামান্যভাবে প্রকাশিত হয়েছে। 3-2 বলেছে ভারত তীর্থ কবিতায় কবি মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন নিজের ভাষায় লেখো। এখানে 3-এর কিন্তু দুটো প্রশ্ন করতে হবে, দুটো প্রশ্নের মান হচ্ছে কিন্তু 5 নাম্বারের। ভারত তীর্থ কবিতায় মহামানবের সাগর তীরে বলতে কবি কি বুঝিয়েছেন? সাগর অগাধ জলরাশির ভাণ্ডার, সেই জলরাশিতে কতটা নদী এসে মিলিত হয়। ভারতবর্ষও সেই অগাধ জলরাশিরূপ সাগরের মতো। এখানে নানা সময় নানা সাম্রাজ্যলোভীর দল এসে মিলিত হয়েছে নানা উদ্দেশ্য সাধনের জন্য। এরা আবার বিলীনও হয়ে গিয়েছে নিজেদের ক্ষমতার দম্ভে। কবি বলেছেন ভারতের পবিত্র করা তীর্থনীরে সবাই স্নান করেছে। ভারতবর্ষ নানা জাতির নানা ধর্মের সমন্বয়ে গড়া। এখানে একের মনে অন্যের জন্য টান অনুভূত হয়, যা অন্য কোনো দেশে বিরল। তাই কবি সবার পরশে পবিত্র করা তীর্থনীরে এই ভারতের মহামানবের সাগর তীরে সকলকে একত্র হতে বলেছেন। 3-3 আছে বইটই কবিতায় কবির বক্তব্যটি বুঝিয়ে দাও। এই উত্তরটা লিখবে যে বইটই কবিতায় টই কথাটিকে কবি কিভাবে বলেছে। বইটই কথার বিষয়বস্তুটি বক্তব্যটি বুঝিয়ে দাও। প্রেমেন্দ্র মিত্র তার বইটই কবিতায় বইয়ের সঙ্গে টইয়ের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। টই হলো বিশ্ব প্রকৃতির থেকে খুঁজে নেওয়া আনন্দময় অনুভব।
এর অভাবে বই পড়া মিথ্যে হয়ে যেতে পারে। বইয়ের মধ্যেই কখনো কখনো টই লুকিয়ে থাকে, অর্থাৎ বই দেয় বিশ্ব প্রকৃতির সঙ্গে সংযোগের সূত্র। আবার বই থেকে মুখ তুললেও এই টইয়ের খোঁজ পাওয়া যায়। বাইরের দিকে তাকিয়ে মন যখন মুগ্ধ হয়ে ওঠে তখনই আসলে টইকে পাওয়া যায়। রোদ মাখানো গাছের ডালে পাতায়, দিগন্ত ছোঁয়া খোলা মাঠের খাতায় টইকে পাওয়া যায়। আবার অন্ধকার মেঘে বিদ্যুতের চমকে কিংবা দিঘির জলে বৃষ্টির ফোঁটাতেও টইয়ের খোঁজ পাওয়া যায়। ছোট্ট সব পাখির রং বেরঙের পাখাতেও টইকে পাওয়া যায়। সে যেন মিশে থাকে খোকা কুকুর মুখের মিষ্টি হাসিতেও। এভাবেই বিশ্ব প্রকৃতিতে টইকে খুঁজে পেয়েছেন কবি। অন্য অর্থে কবি বোঝাতে চেয়েছেন, বই পড়ায় শুধু নয়, টইকে খুঁজে পাওয়ার মধ্যেই জীবনের সার্থকতা। 4 দাগে আসি। 4 একে দিয়েছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরির চরিত্রের পরিচয় দাও। এই উত্তরটা লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যগ্রন্থ হাস্যকৌতুক থেকে গৃহীত চিন্তাশীল নাট্যাংশের প্রধান চরিত্র নরহরি সবসময় চিন্তায় মগ্ন। সামনে ভাতের থালা মাছি ভন ভন করছে, আহারে তার অনীহা। মা তাকে ভাত খাওয়ার কথা বললে সে বাছা শব্দের ব্যুৎপত্তি নির্ণয় ব্যস্ত। এরকম সকল কথাতেই সে ভাবতে বসে, ভেবে ভেবে কুলকিনারা পায় না। তখন তার মা রাগ করে কাশিবাসি হওয়ার সিদ্ধান্তের কথা জানালে সে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়, কিন্তু তার মা যেই টাকার বন্দোবস্ত করতে বলেন সে আবার ভাবতে বসে। নরহরির এই আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় তার সমস্ত চিন্তাভাবনাই অলীক, বাস্তবের সঙ্গে সম্পর্কহীন। মায়ের কাশিবাসি হওয়া তার কাছে সহজ হলেও টাকার বন্দোবস্ত সহজ নয়, কারণ তার সঙ্গে বাস্তব জড়িত, তাই তাকে এ ব্যাপারে ভাবতে হবে। এ থেকে বোঝা যাচ্ছে কোনো বিষয়ের সঙ্গে যখনই তার কার্যকারিতা জড়িত তখনই তাকে ভাবতে হয়। মায়ের কাশিবাসি হওয়ার সঙ্গে তার কোনো কার্যকারিতা জড়িত নেই, কিন্তু টাকার বন্দোবস্তের সঙ্গে তার কার্যকারিতা জড়িত আছে, তাই সে ভাবতে বসে। টাকা জোগাড় করতে হলে কাজ করতে হবে। অলস প্রকৃতির নরহরির তাতে অনীহা। এ থেকে তার চরিত্রের অলস কর্মভীরুতার পরিচয় পাওয়া যায়। 4 2 নম্বর প্রশ্ন বলেছে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী এবং দুকুরিবালা দেবীর অবদান সামান্য নয়, এ বিষয়ে মতামত ব্যক্ত করো। এই উত্তরটা লিখবে, স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী অনেক খ্যাতনামা বিপ্লবীদের কথা আমরা জানি, কিন্তু কমলা দাশগুপ্ত তার স্বাধীনতা সংগ্রামের নারী রচনায় যে দুজন বীরাঙ্গনার কথা বলেছেন, খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় তাদের অবদান কম নয়। ভ্রাতুষ্পুত্র অমরেন্দ্র চ্যাটার্জির কাছে বিপ্লবের মন্ত্রে দীক্ষিত হয়ে ননিবালা দেবী পলাতক অমর চ্যাটার্জি এবং তার কয়েকজন সহকর্মীকে রিসরায় নিজের বাড়িতে আশ্রয় দেন। এরপর অমর চ্যাটার্জি পলাতক হন, কিন্তু মশার পিস্তলের সন্ধান না দিয়ে গ্রেপ্তার হন রামচন্দ্র মজুমদার। ননিবালা দেবী রামবাবুর স্ত্রী সেজে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করে পিস্তলের গুপ্ত খবর নিয়ে আসেন। এরপর চন্দননগরে বিপ্লবীদের গৃহকর্ত্রী সেজে বাড়ি ভাড়া নিয়ে থাকেন। সেখান থেকে বাল্যবন্ধুর দাদার সঙ্গে পেশোয়ারে গিয়ে কলেরা রোগাক্রান্ত অবস্থায় ধরা পড়েন। তাকে জেলের পানিশমেন্ট সেলে 3 দিন প্রায় আধ ঘন্টা আলো বাতাসহীন অন্ধকার ঘরে আটকে রাখা হয়। অর্ধমৃত অবস্থায় তিনি মুখ খোলেন না। প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হলে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। এমনকি তার দরখাস্ত ছিঁড়ে ফেলায় পুলিশ সুপারিনটেন্ডেন্ট গোল্ডির গালে চড় মারতেও তিনি পিছপা হন না। অপরদিকে বোনপো নিবারণ ঘটকের কাছে বিপ্লবের দীক্ষা নিয়ে দুকুরিবালা দেবী রডা কোম্পানি থেকে চুরি করে আনা 7টা মশার পিস্তল নিজের বাড়িতে লুকিয়ে রাখেন। পুলিশের তল্লাশিতে ধরা পড়ে গেলেও পিস্তলের গোপন কথা তিনি স্বীকার করেননি। সামান্য গৃহবধূ হয়ে কোলের শিশুকে ফেলে তিনি চলে যান পুলিশের সঙ্গে। বিচারে তার 2 বছর সশ্রম কারাদণ্ড হয়। এভাবে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী স্বনামধন্য খ্যাতনামা বিপ্লবীদের তুলনায় ননিবালা দেবী আর দুকুরিবালা দেবীর অবদান সামান্য নয়, তা স্বীকার করতেই হবে। 4 3 নম্বর প্রশ্ন বলেছে, এই সময় মাঠে রেফারির বাঁশি বেজে উঠল। রেফারিটিকে, তার সম্পর্কে ছেলেদের ধারণা কিরূপ ছিল, খেলার মাঠে তিনি কেমন ভূমিকা পালন করেছিলেন। এই উত্তরটা লিখবে, রেফারিটি হলেন দিব্যেন্দু বাবু। তার সম্পর্কে ছেলেদের ধারণা ছিল তিনি জিলিপি খেতে খুব ভালোবাসেন, আর ম্যাচের আগে যে পক্ষ তাকে জিলিপি খাওয়ায় তিনি সেই পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা করেন। আর খেলার মাঠে কেমন ভূমিকা পালন করলেন লিখবে, প্রথমার্ধে টাউন স্কুলের অন্যতম ভরসা টুনু সামনে শুধু গোলকিপারকে একা পেয়েও মিশন স্কুলের 2টো দৈত্যের মতো ব্যাকদের জন্য গোল করতে তো পারেনি, বরং উল্টো পায়ে চোট পেয়েছিল। টুনুর ধারণা ছিল পেনাল্টি পাবে, কিন্তু রেফারি দিব্যেন্দুবাবু যখন টাউন স্কুলের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজালেন তখন টুনুর স্থির বিশ্বাস হয় যে মিশন স্কুল নিশ্চয়ই তাকে জিলিপি খাইয়ে নিজেদের পাশে টেনেছে। খেলার বাকি সময়ে অবশ্য এর প্রমাণ মেলেনি। 5 দাগে আসি। 5 1 বলেছে, ঘড়িওয়ালা মাকুর জন্য দুঃখ প্রকাশ করে কেন, আর কেনই বা তার ভয়ে সে গা ঢাকা দিয়ে থাকে।
সঙের ভুলে যখন হোটেলওয়ালার জন্মদিনে খেলা দেখানো পণ্ড হতে বসে তখন ঘড়িওয়ালা মনে করে এমন সময় যদি মাকু থাকতো তবে একাই বাজিমাত করে দিত। যে একবার মাকুর ক্ল্যারিয়নের বাজানো শুনেছে সে আর তা ভুলতে পারে না। মাকুকে দিয়ে রোজ রোজ খেলা দেখিয়ে সে বড়লোক হয়ে যেত এতদিনে, কিন্তু মাকু পালিয়ে যাওয়ায় তার সব আশা পণ্ড হয়ে যায় আর হোটেলওয়ালার জন্মদিনের অনুষ্ঠানও পণ্ড হতে বসে। তাই ঘড়িওয়ালা মাকুর জন্য আফসোস করে, আর কেনই বা তার ভয়ে গা ঢাকা দেয়। লিখবে মাকু প্রতিদিন ঘড়িওয়ালার কানের কাছে ঘ্যানর ঘ্যানর করে বলতো সে একটু একটু হাসতে পারে, কিন্তু কাঁদার কলটা তাকে বানিয়ে দিতেই হবে। এদিকে ঘড়িওয়ালার সব বিদ্যে ফুরিয়ে গেছে মাকুকে বানাতে গিয়ে, তাই সে আর কাঁদার কল বানাতে পারবে না। আবার কাঁদার কল না বানিয়ে দিলে মাকুও তাকে ছাড়বে না। তাই শেষ পর্যন্ত মাকুর হাত থেকে নিস্তার পেতেই ঘড়িওয়ালা ভয়ে গা ঢাকা দিয়ে থাকে। 5-2 বলেছে হোটেলওয়ালার জন্মদিনের ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল। এই উত্তরটা লিখবে হোটেলওয়ালা জন্মদিনে ঘাস জমিতে বিভিন্ন প্রকারের খেলা দেখানোর আয়োজন করা হয়েছিল। প্রথমে সং গালে চুনকালি মেখে গাধার টুপি মাথায় দিয়ে উল্টো দিক দিয়ে ডিগবাজি খেতে থাকে। এরপর দড়াবাজির লোকেরা উপরের দোলনা থেকে লাফিয়ে নিচে নামে আর সং নিচ থেকে লাফিয়ে ওপরের দোলনায় উঠতে চেষ্টা করছিল। এই কাণ্ড দেখে দর্শকরা হেসে হাততালি দেয়। এরপর সোনাটিয়া নাচ গান করে সকলকে আনন্দ দিয়েছিল। গান শেষ হতেই সং পরপর ডিগবাজি খেয়ে নিচ থেকে এক লাফে বড় দোলনায় উঠে পড়ে। তারপর দুটো বড় বড় করতাল দিয়ে হাততালি দিতে থাকে। এরপর মাকু নাচ করে, গান গায়, পেরেক ঠোকে, সাইকেল চালায়, ঘড়িওয়ালার সঙ্গে কুস্তি লড়ে। এইসব কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। চারিদিকে ঘন অন্ধকার নেমে আসে, কিন্তু ঘাস জমির আলোকময় পরিবেশে খেলা চলতে থাকে। এরই মধ্যে জাদুকরের সাকরেত কখন গিয়ে ডবল ঘোড়া সাজিয়ে আনে কেউ বুঝতেই পারে না। জাদুকর সেই ঘোড়ার পিঠে পরীদের রানীকে নামায়। সঙ্গে সঙ্গে মাকু বাজনার তালে তালে আবার নাচতে শুরু করে। গাছের ডালে যে ছেলেরা বসেছিল তারা তখন লাল হলুদ রঙের রাশি রাশি ফুল নিচে ছড়াতে থাকে। নাচ শেষ হলে এমন সুন্দর পরিবেশে জাদুকর পরীদের রানীদের সঙ্গে ধুমধাম করে মাকুর বিয়ে দেয়। তা দেখে সবাই আনন্দে ভেসে যেতে থাকে এবং এভাবেই সেদিনের খেলা শেষ হয়। 6 দাগে আছে যে কোনো দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে বলেছে উদাহরণ দিতে হবে শুধু। কৃত প্রত্যয়, বিদেশি প্রত্যয়, অনুসর্গ আর সমধাতুজ কর্ম। তো এই হচ্ছে কৃত প্রত্যয়। ধাতু প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয়, যে বদ যুক্ত তব্য বক্তব্য বা দৃশ যুক্ত তব্য দ্রষ্টব্য, এটা হলো কৃত প্রত্যয়। এবার বলেছে বিদেশি প্রত্যয়। বিদেশি প্রত্যয়, এই যে বিদেশি প্রত্যয় এটা আছে তোমাদের বইয়ের 35 পাতাতে। এই যে নকলযুক্ত নবিশ, নকল নবিশ, লেখক অর্থে, মামলাযুক্তবাজ, মামলাবাজ, আচরণবাদ, দক্ষতা অর্থে, ফাঁকিযুক্তবাজ, ফাঁকিবাজ বা বাজিযুক্তগর, বাজিগর, বৃত্তি অর্থে। তো এখান থেকে যে কোনো একটা দিয়ে দেবে। অনুসর্গের উদাহরণ দিতে বলেছে। অনুসর্গের উদাহরণ এই যে ভিতরে, মধ্যে, উপরে, পানে, পাশে, নিচে, এগুলো হচ্ছে অনুসর্গ। অনুসর্গের উদাহরণ এগুলো। আর আছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মের উদাহরণ দেবে এই যে দুই বোনে কি হাসায় না হাসতে পারে। যে হাসাইটা হচ্ছে সমধাতুজ কর্ম, মানে একই ধাতু থেকে জন্ম, কর্ম এবং ক্রিয়াপদ একই ধাতু থেকে নিষ্পন্ন হলে কর্মটিকে সমধাতুজ কর্ম বলে। 7-এর 1-এ আছে তির্যক বিভক্তি কাকে বলে। লিখবে যে কোনো পদকে ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে বলে তির্যক বিভক্তি বলা হয়। তাহলে যে বিভক্তি পদকে ক্রিয়ার সঙ্গে তির্যকভাবে উন্নীত করে তাকে তির্যক বিভক্তি বলা হয়ে থাকে। যেমন উদাহরণ হচ্ছে এটা হলো তির্যক বিভক্তির উদাহরণ। 7-এর 2-এ আছে বিভক্তি এবং অনুসর্গের দুইটি পার্থক্য লেখো। বিভক্তি আর অনুসর্গের দুটো পার্থক্য বলেছে। বিভক্তি চিহ্নে নিজস্ব কোনো অর্থ নেই, অনুসর্গে নিজস্ব অর্থ আছে। বিভক্তি চিহ্নের স্বতন্ত্র প্রয়োগ নেই, অনুসর্গের স্বতন্ত্র প্রয়োগ আছে। 7-এর 3-এ দিয়েছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে। লিখবে শব্দ প্রকৃতির সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। যেমন শীতযুক্ত স্ন শৈব বা নৌযুক্ত স্নিক নাবিক। 7-এর 4-এ দিয়েছে সমাপিকা ক্রিয়াপদ কাকে বলে। এইটা লিখবে যে ক্রিয়াপদে বাক্য শেষ হয়ে যায়, আর কিছু বলার বা শোনার থাকে না, তাকে সমাপিকা ক্রিয়াপদ বলে। যেমন আলোর ঢেউয়ে মল্লিকা মালতী নেচে উঠল। নেচে উঠল হচ্ছে সমাপিকা ক্রিয়াপদ। 7-এর 5-এ দিয়েছে সহযোগী কর্তা বলতে কি বোঝো, উদাহরণ দাও। এইটা লিখবে যে একই বাক্যে যদি দুটো কর্তা থাকে এবং তাদের পরস্পরের মধ্যে সহযোগিতার ভাব থাকে তাহলে তাদের সহযোগী কর্তা বলা হয়। যেমন শাশুড়ি বয়ে বসে রুটি করছে, শাশুড়ি বয়ে।
8 আছে অর্থসহ মূল শব্দ দিয়ে সার্থক বাক্যে প্রয়োগ করো। এই হচ্ছে রাঘব বোয়াল, মানে অত্যাচারী এবং অন্যের ধনসম্পদ আত্মসাৎকারী প্রভাবশালী ব্যক্তি। তহবিল তছরূপের ঘটনায় পুলিশ কোনো রাঘব বোয়ালকে ধরতেই পারল না, জেল খাটলো কেবল ছিচকে চোরেরাই। তারপরে আছে 9-6। 9-6 করা মানে তছনছ করা, পণ্ড করা বা অপব্যয় করা। বাবা মা সরকারি চাকরি করেন এবং তাদের একমাত্র ছেলে পড়াশোনা না করে কেবল তাদের টাকা পয়সা 9-6 করছে। এরপরে আছে বালির বাঁধ। বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী বস্তু, ন্যায়ের সাম্রাজ্যে অন্যায় একদিন বালির বাঁধের মতো ভেঙে পড়বে। আর আছে বকধার্মিক। বকধার্মিক মানে হলো ভণ্ড। গায়ে নামাবলী দেখে এবং মুখে হরিবোল শুনে ভুলে যেও না ভট্টাচার্য মশাই আসলে একজন বকধার্মিক। 9-1 দিয়েছে এক কথায় প্রকাশ, ব্যাকরণ জানেন যিনি বৈয়াকরণ। 9-2 যার কোনো কিছুতেই ভয় নেই, অকুত ভয়। 9-3 জয়সূচক উৎসব জয়ন্তী। 9-4 চৈত্র মাসের ফল চৈতালি। আর 9-5 যে খুব বেশি কথা বলে বাচাল। 10-এর দাগেতে রয়েছে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিবরণ জানিয়ে বন্ধুর কাছে একটি পত্র লেখো। তো লিখবে প্রিয়, বলে তোমার বন্ধুর নাম দেবে। এখানে যেমন আছে অহেলি, লিখবে তুমি কেমন আছিস, অনেকদিন তোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, আজ আমি তোকে আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত শারদীয়া উৎসবের বর্ণনা দিয়ে পত্র লিখছি। প্রতি বছরই পুজোর ছুটির আগে আমাদের বিদ্যালয়ে শারদীয়া উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। পুজোর ছুটি শুরু হওয়ার ঠিক আগের দিনটাতে এই অনুষ্ঠান হয়। এই বছরও 27শে সেপ্টেম্বর এইরকম এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। টিফিনের পর থেকে বিদ্যালয়ের সভাগৃহে এই অনুষ্ঠান হয়। একাদশ ও দ্বাদশ শ্রেণীর দিদিরা বাজালো তোমার আলোর বেনু গানটি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করে। এরপর আমাদের মাননীয় প্রধান শিক্ষিকা রেবা লাহা অনুষ্ঠান বিষয়ে তার কিছু বক্তব্য রাখেন। তারপর প্রায় প্রতিটি শ্রেণীর ছাত্রীরাই নাচ গান আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে। আমি শরৎতমার অরুণ আলোর অঞ্জলি এই গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছিলাম। ডাকঘর নাটকটি অত্যন্ত সুন্দরভাবে অভিনয় করে দেখায় দশম শ্রেণীর ছাত্রীরা। অনুষ্ঠানের শেষে আমাদের প্রত্যেককে সিঙ্গারার মিষ্টি দেওয়া হয়। আজ এখানেই শেষ করছি। পুজো ভালো কাটাস, বাড়ির বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানাস। অথবাতে আছে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে চিঠি। তো এইভাবে লিখবে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপে এসো, স্কুলের নাম স্থান দেবে, বিষয় লিখবে বিদ্যালয়ে বৃক্ষরোপণ উৎসব করার জন্য আবেদন। লিখবে মহাশয়, আমরা আপনার বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্রবৃন্দ আমরা আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করতে চাই। একটি গাছ একটি প্রাণ, এই নীতিটি আমাদের এই অনুষ্ঠানের মূল মন্ত্র। বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীর পক্ষ থেকে যদি একটি করে চারা গাছ বিদ্যালয়ের প্রাঙ্গণে লাগানো যায় তা আমাদের বিদ্যালয়ের পরিবেশের জন্য খুবই উপকারী হয়ে উঠবে, কারণ পরিবেশের উপর গাছের গুরুত্ব সম্বন্ধে আমরা সকলেই ওয়াকিবহাল। এই পরিকল্পনাটি রূপায়ণের ক্ষেত্রে আপনি যদি অনুমতি প্রদান করেন এবং এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন তাহলে আমরা আপনার নিকট বাধিত থাকব। বিনীত সপ্তম শ্রেণীর খ বিভাগের ছাত্রবৃন্দ।